মেঘের হৃদয়ের অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃৎপিণ্ডের দিক বিদিক ছোটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জলজল করছে আবিরের ফোনের স্ক্রিনে দেখা নাম আর শ্রাবণের বৃষ্টিতে জলসিক্ত দুইজনার ছবিটা। গত 2 বছরে জমে থাকা প্রেম অনুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে। ঠোঁট জুড়ে তার লাজুক হাসি লেগেই আছে। বন্যা মেঘদের বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। বন্যা আসতেই মেঘ ঘুটোপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেদিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকে মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরছে, কারণ সাদা কালো ব্যতীত আবিরের প্রিয় রঙের তালিকায় নীল রঙটাই আছে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে, সে নীল রঙের জামা পরলে আবিরের অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করেই নীল রঙের শাড়ি পরছে, যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায় আর মেঘ যা বলে সব মেনে নেয়। বন্যায় মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যায় পরিয়ে দিচ্ছে। খুব ভালো না পারলেও বন্যা টুকটাক শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করলো, ভাইয়া কল দিয়ে তোকে কি বলছে রে? তোর ভাই তো অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু আমি সেসবে পাত্তা দিইনি। কেন? সেদিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরে বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে আর তোর ভাই আমাকে কল দিয়েই দিবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম প্রথম ভাবতাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাইও, তাই হয়তো বলেন বা জিজ্ঞেস করেন। কিন্তু ধীরে ধীরে সেটা বাড়ল। আবির ভাইয়ার প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকেও ওইভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলেছে এটা করতে, ভাইয়া এটা করতে বারণ করেছে, ভাইয়াকে বলে দেখি। হয়তো মুখ ফসকে বলে ফেলেন, পরে বুঝতে পেরে কথাটা কাটিয়ে বলেন বাসায় কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ার কলেজ ফ্রেন্ডের বিষয়ে বলেছিলি, ওই সবগুলো বিষয়ই আমার মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয়, সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি তখন আবির ভাইয়া ফোনে ওনাকে যেভাবে ঝাড়ছে, তুই বিশ্বাস করবি না, ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিল। তারপর উনি একটা টু শব্দ পর্যন্ত করেননি। সেই দিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপু বাসায় নেই। এই সুযোগে রাত 3টার অপর পর্যন্ত শুধু তোর বিষয়ে কথা বলেছি। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমে চোখও টানতেছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পড়ছিলাম। সকালে সজাগ হয়ে আগে তোকে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শোধালো, ভাইয়া কি বলছে? আমি প্রথমে ওনাকে জিজ্ঞেস করেছি, সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিয়েছিলেন? উনি উত্তরে হ্যাঁ বলেছেন। আমি আবারও জিজ্ঞেস করেছি, আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করেন? উনি এর উত্তরেও হ্যাঁ বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি, আবির ভাইয়া কি বাইরে পড়তে যাওয়ার আগে থেকেই মেঘকে পছন্দ করেন, হ্যাঁ কি না? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ। তারপর আরও কয়েকটা প্রশ্ন করেছি, উনি সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছেন। তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞেস করেছি, উনি বলেছেন উনি অনেক আগে থেকে সব কিছু জানেন। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? বন্যা শান্ত স্বরে বলল, গতকাল রাতে এই কথা শোনা মাত্র আমিও চিৎকার করেছিলাম, রাগে কটমট করে বলেছিলাম, আপনি সব কিছু জানার পরও মেঘকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপরও আপনি কিভাবে এটা করতে পারলেন? তখন উনি বলছেন উনি আবির ভাইয়ার কথার ওপর কিছু বলতে পারতেন না, আর কখনো পারবেনও না। আমার মেজাজ আরও বেশি খারাপ হয়ে গেছিল। আমি মুখ ফসকে বলে ফেলছিলাম, আবির ভাইয়ার মধ্যে যদি বিন্দুমাত্র মানুষত্ববোধ থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া ধমক দেয়নি তোকে? না, ধমক দেয়নি, তবে রাগে রাগে বলছেন। তুমি ভাইয়ার সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া বনুকে যতটা ভালোবাসে আর বনুর ব্যাপারে যে পরিমাণ পজিটিভ, আমি সারা জীবনেও তার একাংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে
শ্বাস ছেড়ে বলল, এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? বন্যা মুচকি হেসে বলল, তার থেকেও বড় শকিং নিউজ শুনবি কি? আবির ভাইয়ার অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্স জীবন কাটিয়েছিস, সেই সবটাই ছিল আবির ভাইয়ার প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্ব ইচ্ছায় আবির ভাইয়ার সঙ্গে কোনোদিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছেন। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিজে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাঙানোর চেষ্টা করতো ঠিকই, কিন্তু তখন ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন। শুধুমাত্র তোর কথা শোনার জন্য উনি আলাদা ফোন ইউজ করতেন। ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরও যা যা বলেছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলেন উনি, অথচ দূরে থেকেও পাগলের মতো ভালোবেসে গেছেন। তুই বোন অনেক লাকি। দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ার স্প্যারো হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি করে হেসে শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাল্লাহ। এখন বল আমায় কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? বন্যা হিজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারো নজর যেন না লাগে। দুপুরের পর থেকে ড্রয়িং রুম ফাঁকাই থাকে, তবুও মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছেন। মেয়ে এত সেজেগুজে বের হচ্ছে দেখলে নিশ্চিত ছখানেক প্রশ্ন করতে শুরু করবেন। মুহূর্তেই তানবীর আবির সবাইকে জড়ো করে ফেলবেন, তাই ভয়ে লুকিয়ে বের হতে হয়েছে। বাসা থেকে বেরিয়ে দুইজন দুই রিক্সা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে, মেঘ পার্কে যাচ্ছে। যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে মেঘের অনেকটাই সময় লেগেছে। আজ অফিস ডে হওয়ায় পার্কে খুব বেশি মানুষের ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও না। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছু দূর গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু ভয়ে হাত পা কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলেও পার্ক পর্যন্ত আসতে আসতে সাহসের ছিটে ফোঁটাও বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাচের চুড়িগুলো একে অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে। লাল টকটকে রঙের লিপস্টিকে রাঙা উষ্ঠদয় তিরতির করে কাঁপছে। আকস্মাৎ বন্যার কল আসছে। কল রিসিভ করতেই বন্যা বলল, আবির ভাইয়াকে কল দিয়েছিস? সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমনই কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হওয়ার হবে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে দেখছি। মেঘ পার্কে এসেছে প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনও আবিরকে কলই দিতে পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিমা আকাশে অনেকটা হেলে পড়েছে। পল্লবিত আঁখিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঘ আচমকা নড়ে চড়ে বসলো। এর মধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামলো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। হাঁটুর ওপর হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বারবার ঢোক গিলছে। আবির কল রিসিভ করলে কি বলবে মনে মনে তাই সাজাচ্ছে। আকস্মাৎ মেঘের ঠিক সামনে কেউ একজন দাঁড়াতেই মেঘ আঁতকে উঠল। নীল রঙের একটা আবছায়া চোখে লাগতেই মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্ম নেত্রে তাকাতে নিল। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখে চমকে উঠল মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসল। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের ওপর পাঞ্জাবিতে ঝোলানো। চুল দেখে বোঝাই যাচ্ছে বাইক থেকে নেমে হাতেই ঠিক করেছেন। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে নেশাক্ত কণ্ঠে বলতে শুরু করলো, তুই আমার মন পিঞ্জরে নিপট অপ্রমাদিতে থাকা এক অন্তশীল ক্ষীণত্ব, অনুভূতির রাজ্যে তৃষ্ণার্ত কাব্য। এলো কেসির এলো চুল, উত্তাল উধুদি তরঙ্গের ন্যায় কুহুকিনী হাসি, প্রণয়নীর নিখুঁত অততা। মৃগনয়নার মতো বিমুগ্ধ চোখে বারংবার হারিয়ে খুঁজেছি নিজেকে। তুই আমার প্রণয়ের প্রধায়ের সেই পূর্ণতা, অপ্রমেয় নীলাম্বরের অসীমত্ব ছড়ানো স্নিগ্ধতা।
তুই কি আবিরের হৃদয়ে রাজ্যের রানী হবি? মেঘ দুই হাতে মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়েছিল। হার্টবিট বেড়েছে কয়েক গুণ। সেদিকে কোনো খেয়াল নেই। আবিরের প্রশ্নে চক্ষুদয় প্রশস্ত করে অচেতন মনে চেঁচিয়ে উঠল, না, আমি মানি না। মেঘের চোখে মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা দুই চারজন মেঘ আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আর একটা চিৎকার দিলে ছুটে আসবে। আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী দুই আঁখি আবিরের চোখে মুখে নিবদ্ধ। সকাল থেকে নেওয়া মানসিক প্রিপারেশন, সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন? আবির তখনও হাঁটু গেড়ে বসে আছে। হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাখারে দিয়ে আস্তে করে বলল, আমি রূপকথার রাজকুমার হতে চাই না, শুধু তোর মনে রাজ্যের রাজা হতে চাই। উইল ইউ বি মাই কুইন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। আবির বিরক্ত হয়ে ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট টেক দ্য ফ্লাওয়ার্স আই উইল গিভ দেম টু অ্যানাদার গার্ল। উইল আই? কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার, আর আপনি সহ আপনার রাজ্যও আমার। আপনার মনের রাজ্যে কেউ উকিও দিতে পারবে না, এই আমি বলে রাখলাম। মেঘ রাগে ফসফস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আবির নিঃশব্দে হেসে নিজের দুই হাঁটুতে ভর দিয়ে মেঘের উরুতে মাথা রেখে মেঘের চোখের দিকে তাকালো। মুহূর্তে মেঘের রাগ আর অভিমান উধাও হয়ে গেছে। মেঘের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে জড়ালো হচ্ছে। হৃদয় স্পন্দনের শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। আনমনে হাতের ফুলগুলো বুকের সঙ্গে চেপে ধরে আবিরের দিকে তাকালো। আবিরের নেশাক্ত হাসিতেই মন্ত্রমুগ্ধ মেঘ। আবির অন্তত মায়াবী কণ্ঠে বলল, মনের রাজ্যে উকি দেওয়া তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগে বলে দিব, প্লিজ খালা, আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। বউটা যেমন কিউট তেমন হিংসুটে। আবিরের মুখে বউ শব্দটা শুনে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণে মন উড়ু উড়ু করছে, বারবার কানে বাজছে, আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। অদ্ভুত অনুভূতি মনকে রাঙিয়ে দিচ্ছে। লজ্জায় আবিরের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে অনেক আগেই, তবুও বক্ষস্থলের ইতস্ততা কাটাতে পারছে না। আবির মেঘের উরু থেকে উঠে মেঘের ডান হাতটা নিজের কাছে টেনে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হাতসহ সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছে। আবির হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর, আমার ওপর তোর অধিকার সবচেয়ে বেশি। তুই যখন যা বলবি তাই হবে। খুশি? আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেদিন অর্ধ ঘুমে থাকায় আবিরের কপালে দেওয়া চুমুটা সেভাবে উপলব্ধি করতে পারেনি। তবে আজ মেঘ সম্পূর্ণ সজ্ঞানে আছে। মেঘ নির্বাক হয়ে বসে আছে। বহু চেষ্টা করে গলা দিয়ে কথা বের করতে পারছে না। যেই আবির ভাইয়ের প্রণয়ের স্রোতে সর্বক্ষণ ভেসে যেতে চায়, সেই আবিরের প্রেমিক সুলভ আচরণ, আবেগময় কথার কোনো প্রতি উত্তর করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ নামাতেই নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেছে নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কণ্ঠে বলে উঠল, আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়ি কিনিয়ে সেজে গুজে আসছি, আর আপনি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি খুব বচা। আবির মেঘের হাত ছেড়ে বসা থেকে উঠে সরাসরি মেঘের দুই পাশের বেঞ্চে হাত রেখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়ালো। মেঘ ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির প্রশস্ত আঁখিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমার এত বছরের অনুভূতি, আসক্তি আর সুদূর প্রসারী পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়েছেন। তবুও আমি চুপচাপ বসে দেখব। আপনি ভাবলেন কিভাবে? মেঘ নীরের দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে শোধালো, আমি এখানে আসছি এটা আপনি কিভাবে জানেন? আবির মুচকি হেসে বলল, সকালে আপনার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল। তানবীরকে কল দিয়েছিলাম, কিন্তু ও ফোন রিসিভ করেনি। 2:37 আপনি শাড়ি পরে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে গেছিল। তানবীরকে কল দিতে দিতে এত পর জানতে পারলাম যে আমার সন্দেহ ঠিক ছিল।
তানবীর বন্যাকে বলে ফেলছে মানে আপনার কানে কথা চলে গেছে। 3টা 16-তে ফুলের দোকানে ফুল কিনছিলেন আর আমি তখন শপিং মলে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি খুঁজতে ব্যস্ত। আপনি এখানে এসে বসেছেন ঠিক 4টা 22-এ। তখন আমি রেডি হয়ে বেরিয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আস্তে আস্তে তাই একটু দেরি হয়ে গেছে। আপনি এত কিছু কিভাবে জানেন? ম্যাম, আপনাকে আগেই বলেছিলাম, আপনাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি। তাছাড়া আপনি যার তার মনের মানুষ না। মনে রাখবেন, আবিরের পৃথিবী আপনি, আর সেই পৃথিবীকে আগলে রাখতে আবির সব কিছুই করতে পারে। খানবাড়িতে চারপাশ ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খানবাড়িতে কখন কে আসছে, কে যাচ্ছে, কেন আসছে, সব আপডেট আমাকে পাঠায়। এমনকি এই যে আমি আপনি এখানে আছি, এখানেও আমার লোক আছে। মেঘ কপাল কুঁচকে বলল, বললেই হলো? মজা করেন আমার সাথে? আবির মেঘের চোখে চোখ রেখে বলল, আমার ডান পাশে কিছুটা দূরে কালো টি শার্ট পরা ছেলেটাকে দেখ, তার পেছন দিকে কফি কালার শার্টের ছেলে, আর ওই দিকে বাইকে বসা ছেলেটাকে দেখ। মেঘ 3জনকে এক পলক দেখে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, তারা আপনার লোক? বিশ্বাস হয় না? না। ওকে ওয়েট। আবির ফোন বের করে মেসেজ পাঠাতেই ছেলেগুলো যে যার মতো চলে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, ওনারা সত্যি আপনার লোক? আপনার কথায় সেকেন্ডের মধ্যে চলে গেছে? কিভাবে সম্ভব? আপনার জন্য সব সম্ভব। মেঘ চোখ বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, তারা এখানে কেন আসছিল? আমার অবর্তমানে কেউ যেন আমার স্প্যারোর দিকে চোখ তুলে তাকাতে না পারে, তার জন্য। তাই বলে 3জন? আর ওনারা আপনার কে হয়? 2জন ছোট ভাই, একজন ফ্রেন্ড। 3জনের বাসা কাছাকাছি। তাই বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত কেউ যেন আশেপাশে থাকে। এসে দেখি 3জনই উপস্থিত। মেঘ নিজের কেনা ফুলগুলোর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওনাদের জন্য আজ আমার সব শেষ হয়ে গেল। আবির বেঞ্চ থেকে মেঘের খুলে রাখা চুড়িগুলো তুলে মেঘের হাতে পড়াতে পড়াতে বলল, আজ আপনার জন্য আপনার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। মানে কিছু না, চলুন। মেঘ নিজের ফুলগুলো আবিরের সামনে ধরে হিমশীতল কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ। আবির ফুলগুলোর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, লাল ফুলগুলো সরিয়ে শুধু হলুদ গোলাপগুলো দেন। কেন? লাল গোলাপ ছুঁতে চায় না তাই। মেঘ যথারীতি হলুদ গোলাপগুলো আলাদা করে ধরতেই আবির ফুলগুলো হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ। মেঘ আহামকের মতো তাকিয়ে বিড়বিড় করে বলল, কেউ আই লাভ ইউ বললে প্রতি উত্তরে থ্যাংক ইউ বলে না, আই লাভ ইউ টু বলতে হয়। আবির কথাটা শুনলো কিনা কে জানে। কয়েকটা পিচ্চি ছেলেকে ডেকে লাল গোলাপগুলো দেখিয়ে নিয়ে যেতে বলল। তারপর মেঘকে নিয়ে বাইক স্টার্ট দিল। নিরুদ্দেশের পথে ছুটল। মেঘ 2-1বার জিজ্ঞেস করেছে, কিন্তু আবির তেমন কিছুই বলেনি। সন্ধ্যা হয়ে গেছে। মেঘ চুপচাপ বাইকে বসে আছে। আবির বাইকের স্পিড কমিয়ে হঠাৎ ডেকে উঠল, ম্যাম। জি। এত চুপচাপ কেন? এমনিতে। আবির রাস্তার পাশে বাইক থামিয়ে ঘাড় কাত করে মেঘকে খানিক দেখে নিল। আবির মেঘের 2 হাত এনে নিজের পেটের ওপর রেখে রাজভারী কণ্ঠে বলল, আজ থেকে এই হাতের অবস্থান এখানে। মেঘ আনমনে হেসে আবিরের গা ঘেঁষে বসলো। পেছন থেকে আলতোভাবে আবিরের পেট আঁকড়ে ধরল। আবির যথারীতি আবারও বাইক স্টার্ট দিল। শহর থেকে বেরিয়ে অনেকটা রাস্তা গিয়ে আবির বাইক থামালো। আশেপাশে কয়েকটা দোকান ছাড়া তেমন কোনো বাড়িঘর নেই। একদম কোলাহল শূন্য পরিবেশ। আবির মৃদু হেসে বলল, 5 মিনিটের জন্য আপনার চোখ বেঁধে দিলে আপনি কি রাগ করবেন? চোখ কেন বাঁধবেন সেটা 5 মিনিট পর বুঝবেন প্লিজ। মেঘ আশেপাশে তাকিয়ে দেখছে। একে তো অপরিচিত জায়গা, তার উপর আশেপাশে মানুষও তেমন নেই। আবিরের মুখের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, ঠিক আছে। আবির একগাল হেসে মেঘের চোখ বেঁধে সঙ্গে সঙ্গে মেঘকে কোলে তুলে নিল। মেঘ আবিরের বুকে মাথা রেখে চুপ থেকে আবিরের হৃদয় স্পন্দনের শব্দ শুনছে। 2-3 মিনিট পর মেঘকে একটা জায়গায় নামালো। মেঘের চোখ তখনও বন্ধ। চোখ থেকে কাপড় সরাতেই মেঘ আশ্চর্যজনিত নয়নে তাকালো। এটা একটা বাসা, যার গেটের ওপরে লেখা স্প্যারো ড্রিম হাউস। আবির অনুচ্চ স্বরে বলল, ম্যাম, আপনার গিফট। মেঘের বিস্ময় যেন কমছেই না। আবির মেঘের হাতটা শক্ত করে ধরে দরজার সামনে দাঁড়ালো। আবির চোখের ইশারায় মেঘকে দরজা খুলতে বলল। মেঘ বাম হাতে আস্তে করে দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেছে। আকস্মাৎ বাড়ির ভেতরে সাউন্ড বক্সে গান বাজতে শুরু করলো।
শোনো বলি, তোমায় না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। বলো কি বলতে চাও? সারাটি জীবন ধরে শুধু শুনে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলার। ভালোবাসি আমিও তোমায়। সব কথা কি মুখে বলে দিতে হয়? দরজা খোলা মাত্রই মেঘে চোখ পড়ে ড্রয়িং রুম সাথে বিশাল আকৃতির সিঁড়ির দিকে, যা গাঁদা ফুলে সজ্জিত। ফ্লোর জুড়ে গাঁদা ফুলের পাপড়িতে ছেয়ে আছে। সিঁড়ির ওপর ঝলমল করছে আবির আর মেঘের একটা ছবি, যেটা কোনো এক রেস্টুরেন্টে তোলা। ছবি দেখে মনে হচ্ছে যেন দুইজন দুইজনের চোখে চোখ রেখে নিজেদের অব্যক্ত অনুরক্তি জাহির করছে। মেঘ চারপাশে চোখ ঘোরাতেই এমন আরও কয়েকটা ছবি চোখে পড়ল। দেওয়ালের ছবি লাগানোটা খানবাড়ির কেউই তেমন পছন্দ করে না, তাই শখেও কেউ কখনো নিজের ছবি ফ্রেমবন্দি করেনি। মেঘ অবাক চোখে ছবিগুলো দেখছে আর ঘটনাগুলো মনে করার চেষ্টা করছে, কারণ ছবিগুলোর প্রায় সবই মেঘের অগোচরে তোলা হয়েছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, চিন্তা করিস না, ছবিগুলো সরিয়ে দিব। এইগুলো শুধু স্পেশাল দিনের জন্য করিয়েছি। ছবিগুলোর থেকে মেঘের দৃষ্টি সরল। আবির মেঘের হাত তার একটু শক্ত করে ধরে পা বাড়ালো। মেঘ আজ নির্বাক, এই জীবনের সেরা সারপ্রাইজটা পেয়েছে সে। বাকরুদ্ধ মেঘ এক হাতে আবিরের দেওয়া গোলাপগুলো শক্ত করে ধরে আবিরের অভিমুখে চেয়ে তাকে অনুসরণ করলো। সাউন্ড বক্সে তখন গান বাজছে। আকাশের ওই নীল ঠিকানায় মেঘেরা সাদা ডানা ছড়ায়, ওদেরই সেই ভালোবাসা এ মনে আজ পেয়েছে ঠাঁই। জড়াবো আদুরে তোমাকে অনুভবে, আকাশের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। কিছুটা সামনে এগোতেই সিঁড়ি ওপরে প্রায় 20 থেকে 30 জন হাতে ফুলের পাপড়ি সমেত উপস্থিত হলো। সবাই একসঙ্গে বলে উঠল, ওয়েলকাম টু ইয়োর ড্রিম হাউস ম্যাডাম। আকস্মিক ঘটনায় মেঘ কিছুটা ভড়কালো, সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মেঘের ছোট্ট দেহ। মেঘ অনেকজনকেই মোটামুটি চিনে, তবে বেশিরভাগই আবিরের অফিসের স্টাফ। মেঘ আনমনেই রাকিব ভাইয়া রাসেল ভাইয়াদের খুঁজলো, কিন্তু তারা এখানে নেই। আবিরের কর্মকাণ্ডে মেঘ পদে পদে আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মনের ভেতর চলমান অস্থিরতা এখন আরও বেশি কাজ করছে। আবির মেঘের হাত থেকে ফুলগুলো নিয়ে সিঁড়ির পাশে রেখে আকস্মাৎ মেঘকে কোলে তুলে নিল। অমনি মেঘের নিঃশ্বাস আটকে গেছে। আতঙ্কিত হয়ে মেঘ অতর্কিতেই আবিরের পাঞ্জাবির কলার খামচে ধরল, শক্ত করে চোখ বন্ধ করে নিল। আবির মুচকি হেসে সিঁড়ির দিকে পা বাড়ালো। মস্তিষ্ক ক্ষণিকের জন্য আবেগ শূন্য হয়ে গেছে। গাঁদা ফুলের পাপড়ি মেঘের চোখে মুখে বাড়ি খাচ্ছে। আকাশ চুম্বি লজ্জা আর ইতস্ততায় মেঘ চোখ খুলতে পারছে না। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে কোনো এক অন্ধকারচ্ছন্ন ভূখণ্ডে পদার্পণ করতে। আবির যেতে যেতে তার পিএসকে উদ্দেশ্য করে থমথমে কণ্ঠে বলল, মিরাজ, সবার খাবারের ব্যবস্থা করো। জি ভাইয়া। মেঘের হুট করে নেওয়া সিদ্ধান্তে আবিরের সব কিছু এলোমেলো হয়ে গেছে। না পারতেছিল মেঘকে আটকাতে, আর না পারছিল নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে। তাই বাধ্য হয়ে অফিসের স্টাফদের দিয়ে সব কিছু গোছাতে হয়েছে। তাদের খুব ইচ্ছে ছিল মেঘকে ফুল ছিটিয়ে ওয়েলকাম করবে, তাই আবিরও তেমন আপত্তি করেনি। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের লজ্জায় ললিত ধৃষ্টতায়। মেঘের চোখ তখনও বন্ধ। আবিরের উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে মেঘের গায়ে। আবির ছাদের দরজার পাশে এসে থামল। মেঘকে নামিয়ে শান্ত কণ্ঠে বলল, চাইলে এবার তাকাতে পারেন। মেঘ মিটমিট করে তাকালো। সঙ্গে সঙ্গে মেঘের আঁখি যুগল প্রশস্ত হয়ে গেছে। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, রং বেরঙের আলোতে সজ্জিত সবকিছু। রাকিব এগিয়ে এসে মৃদু হেসে বলল, সরি ভাবি, সময়ের অভাবে আজ ঠিক মতো সাজাতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের বাসর ঘর আমি নিজের হাতে সাজাবো। এমনভাবে সাজাবো যেন বাসর ঘর দেখতে দেখতে রাত পেরিয়ে যায়। রাকিবের মুখে ভাবি ডাক শুনে মেঘ খুশি হবে নাকি বাকি কথার জন্য লজ্জা পাবে সেটাও বুঝতে পারছে না। আবির শক্ত কণ্ঠে ধমক দিল, শুধু শুধু আমার বউটাকে লজ্জা দিচ্ছিস কেন? ও হো, আমরা কিছু বললে লজ্জা দিচ্ছি, আর তুই যে এখানে বাসর করার প্ল্যান করছিলি, এটা বললে কি হবে? আবির চোখ রাঙিয়ে পরপর মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বিয়ে করে রাকিবের মাথা নষ্ট হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, চল ওইদিকে। সাউন্ড বক্সে একই গান বারবার বাজতেছে।
সাত সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। ছাদের এক পাশে যেতেই মেঘ আর এক দফা বিস্মিত হলো। লাইটিং করা ইংরেজি বড় বড় অক্ষরে লেখা ম্যারি মি। মেঘ দুই হাতে মুখ চেপে সেই লেখাটা দেখছে। রাসেল, লিমন, মোবারক ভাইয়া সহ আবিরের আরও 4-5 জন ফ্রেন্ড এখানে উপস্থিত। এই অপরূপ মুহূর্তের কথা মেঘ কল্পনাতেও ভাবতে পারেনি। ছাদের এই কর্নারটা কাঁচা ফুল দিয়ে এমন সাজানো যা দেখে মেঘের চোখই সরছে না। রাসেলরা সবাই আতশবাজি সহ আরও কিছু জিনিসপত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ আবিরকে দেখার জন্য আলতোভাবে চোখ ঘোরালো। আবির হাঁটু গেড়ে বসে মেঘের দিকে একটা আংটি ধরে ক্ষীণ স্বরে বলল, তুই আমার অবসন্ন হৃদয়ের অস্ফুট প্রফুল্লতা, আমার প্রণয়ের একমাত্র পরিণীতা। আবিরের ধারালো ছুরির ন্যায় চাহনি পুনরায় নেশাক্ত কণ্ঠে বলল, উইল ইউ বি মাই সলমেট? মেঘ আবেগময় কণ্ঠে ঝটপট বলল, ইয়াস। আশেপাশে রাকিব রাসেলদের দিকে তাকানোর মতো অবস্থা নেই মেঘের। সে এখন অন্য দুনিয়ায় আছে। আজকের এই দিনটা মেঘের কাছে স্বপ্নের মতো। আবির হাত বাড়াতেই মেঘ নিজের ডান হাতটা আবিরের হাতের ওপর রাখলো। আবির সেই হাত সরিয়ে মেঘের বাম হাত সামনে এনে মৃদুগামী হস্তে খুব যত্ন নিয়ে আংটিটা পরিয়ে দিল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত বছর মেঘের জন্মদিনে আবির বাম হাতের আঙুলে আংটিটা পরিয়ে দিয়েছিল বলে মিনহাজরা কত কি বলেছিল। মেঘও সেসব কিছু মেনে নিয়েছিল। ভেবে নিয়েছিল বিয়ের আংটি ডান হাতে পরতে হয়, সেজন্যই আজ ডান হাত বাড়িয়েছিল। আবির আংটি পরিয়ে মেঘের হাতে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, লোকে বলে বাম হাতের অনামিকা আঙুলের সঙ্গে নাকি হৃদয়ে সরাসরি যোগ রয়েছে, তাই বিয়ের আংটি বাম হাতে পরাতে হয়। মেঘ আনমনে শক্ত কণ্ঠে শোধালো, আপনি গত বছরও আমার বাম হাতে আংটি পরিয়েছিলেন, তখন লোকের কথা জানতেন না? জানতাম, আর জানতাম বলেই বাম হাতে পরিয়েছিলাম, কারণ তুই আমার প্রেমিকা নস, আমার বউ তুই। মেঘ অপলক দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কতটা শক্ত কণ্ঠে আবির বারবার মেঘকে বউ বলে সম্বোধন করছে, অথচ গত 2 বছরে এই মানুষটার মুখ থেকে একটা টু শব্দ পর্যন্ত বের হয়নি। লিমন স্বাভাবিক কণ্ঠে শোধালো, এখন কি আতশবাজি ফোটাতে পারি? আবির ঘাড় কাত করে সম্মতি দিল। পরপর মেঘের দিকে তাকিয়ে মেঘের হাতটা ওপরে তুলে মৃদু স্বরে বলল, আংটিটা পছন্দ হয়েছে? আংটির দিকে না তাকিয়ে মেঘ বলে দিল, আপনার দেওয়া প্রতিটা জিনিস আমার কাছে উত্তম আর অমূল্য। আবির মুচকি হেসে বলল, একটু দেখে তো নে। মেঘ এবার আংটির দিকে তাকালো। স্বর্ণের আংটিটা খুব বেশি বড় না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আংটির ঠিক মাঝ বরাবর অন্তত নিখুঁতভাবে এই লেখা। আবির শান্ত কণ্ঠে বলল, আংটিটা সব সময় হাতে রাখবি। মেঘ তৎক্ষণাৎ আংটিতে চুমু খেয়ে বলে উঠল, আমি এই আংটি কখনোই খুলব না। মেঘের কাণ্ড দেখে আবির ঠোঁট চেপে হাসছে। রাকিবরা ছাদের অন্য পাশে গিয়ে আতশবাজি ফোটাচ্ছে। বাজির শব্দে মেঘ সেদিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমিও বাজি ফোটাবো। ওকে। মেঘ 2-1টা ফোটানোর চেষ্টা করছে। এতপর দূরে সরে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের হই হুল্লোড় দেখছে আর হাসছে। এখনও আরও অনেক বাজি ফোটানো বাকি। আবির আচমকা মুখ ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল, তোরা এখন নিচে যা, আমার ওর সঙ্গে কথা আছে। মোবারক হেসে বলল, শেষ করেই চলে যাব। কয়টা বাজে দেখছিস, এখনই যা। তারাও আর কোনো কথা বলেনি, জিনিসপত্র নিয়ে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা লাগাতে গেল। রাকিব আচমকা ঘুরে দরজায় উকি দিয়ে বলল, প্রয়োজনে রুম সাজিয়ে দিচ্ছি, তবুও ছাদে বাসর করার প্ল্যান করিস না যেন। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, যাবি? রাকিব হাসতে হাসতে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা বন্ধ করে মেঘের কাছে এগিয়ে আসলো। মেঘ ভুরু কুঁচকে বলল, ওনারা কত আনন্দ করছিল, আপনি ওনাদের এভাবে তাড়িয়ে দিলেন কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওদের আনন্দের থেকেও তোর সাথে কথা বলাটা জরুরি। মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে ভয়ে ভয়ে শোধালো, কি কথা? ভয়ে মেঘের বুক কাঁপছে। বিকেল থেকে এখন পর্যন্ত ঘটা প্রতিটি দৃশ্য চোখের সামনে ভাসছে। আনমনে বলে উঠল, আপনি আবারও আমায় ছেড়ে চলে যাবেন না তো? আজকের এই স্পেশাল দিনে মেঘের মুখে এমন আজগবি প্রশ্নে আবির খুব বিরক্ত হলো। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে চোখ ছোট করে বলল, তোর চোখের পাতায় কি লাগছে দেখি, চোখটা বন্ধ কর তো।
মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে শোধালো, কি লাগছে? আবির 1 সেকেন্ড দেরি না করে মেঘের লাল রঞ্জকে শুভভিত উষ্টে নিজের অধর ছোঁয়ালো। অনাকাঙ্ক্ষিত স্পর্শে সহসা চোখ মেলল মেঘ। স্বাভাবিকের তুলনায় 2 চোখ 3 গুণ প্রশস্ত হয়ে গেছে। মেঘের হৃদয়ে তোলপাড় করা রং বেরঙের অনুভূতিগুলো নিস্তব্ধ হয়ে গেছে। শ্বাসনালীতে ভয়ানক ঝড় চলছে। আবিরের খোঁচা খোঁচা দাড়ির অমর্ষে মেঘের শিরা উপশিরায় রক্ত সঞ্চালন পর্যন্ত বেড়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস মেঘের নাকে মুখে লাগছে। মেঘ 2 হাতে আবিরের বুকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো। সরাতে তো পারলই না, উল্টো আবির মেঘের উদর আঁকড়ে ধরে মেঘের আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরের ঘনিষ্ঠতায় মেঘের প্রশস্ত আঁখি আরো বেশি প্রশস্ত হলো। আবির অন্য হাত দিয়ে মেঘের 2 চোখ বন্ধ করে দিল। আবিরের নিগুড় সংস্পর্শে মেঘের গায়ে কাঁটা দিয়ে উঠছে। ঘামে জবজবে মেঘের শরীর বেয়ে অনর্গল পানি পড়ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা ব্যর্থ হচ্ছে বারবার। মেঘের এলোমেলো নিঃশ্বাস কোনো কিছুই যেন আবিরের থেকে ছাড়াতে পারল না মেঘকে। এভাবে কত মিনিট কেটেছে জানা নেই। আবির মেঘের অধর থেকে অধর সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মেঘকে। মেঘের কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে বাজে কথা বললে এভাবেই শাস্তি দিব, মনে থাকবে? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, হুম।